powered by One Feather Entertainment. জীবনের সুখ অর্থতে নেই, আছে মানসিক শান্তিতে। মন থেকে ভালোবাসলে তাকে কোনোদিনও ভুলে থাকা যায় না, শুধু ভুলে থাকার অভিনয় করতে হয়। তাই যখন মায়া বাড়িয়ে লাভ নেই, মায়া কাটাতে হয়, তবে ভালো থাকা যায়। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই টক থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট। আজ আপনারা শুনবেন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প উপেক্ষিতা। গল্প পাঠে ও বিমলের চরিত্রে সৌপ্তিক মল্লিক, বৌদিদির ভূমিকায় আত্রেয় ব্যানার্জি। পথে যেতে যেতেই তাঁর সঙ্গে আমার পরিচয়। সে বোধহয় বাংলা ২ কি ৩ সালের কথা। নতুন কলেজ থেকে বার হয়েছি, এমন সময় বাবা মারা গেলেন। সংসারের অবস্থা ভালো ছিল না। স্কুল মাস্টারি নিয়ে গেলুম হুগলি জেলার একটা পাড়া গাঁয়ে। গ্রামটির অবস্থা একসময় খুব ভালো থাকলেও আমি যখন গেলুম তখন তার অবস্থা খুব শোচনীয়। খুব বড় গ্রাম, অনেকগুলি পাড়া। গ্রামের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত বোধহয় ১ ক্রোশেরও ওপর। প্রাচীন আম কাঁঠালের বনে সমস্ত গ্রামটি অন্ধকার। আমি ও গ্রামে থাকতুম না। গ্রাম থেকে প্রায় ১ মাইল দূরে সেই গ্রামের রেল স্টেশন। স্টেশন মাস্টারের একটি ছেলে পড়ানোর ভার নিয়ে সেই রেলের পিডব্লিউডির একটা পরিত্যক্ত বাংলোয় থাকতুম। চারিদিকে নির্জন মাঠ, মাঝে মাঝে তাল বাগান। স্কুলটি ছিল গ্রামের ও প্রান্তে। মাঠের মধ্যে নেমে হেঁটে যেতুম প্রায় ১ ক্রোশ। একদিন বর্ষাকাল, বেলা ১০টা প্রায় বাজে। স্কুলে যাচ্ছি। সোজা রাস্তা দিয়ে না গিয়ে একটু শীঘ্র যাবার জন্য পাড়ার ভেতর দিয়ে একটা রাস্তা নেমে গিয়েছে, সেইটে দিয়ে যাচ্ছি। সমস্ত পথটা বড় বড় আম কাঁঠালের ছায়ায় ভরা। একটু আগে খুব এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছিল। আকাশ মেঘে আচ্ছন্ন ছিল। গাছের ডাল থেকে টুপ টুপ করে বৃষ্টির জল ঝরে পড়ছিল। একটা জীর্ণ ভাঙা ঘাটওয়ালা প্রাচীন পুকুরের ধার দিয়ে রাস্তা। সেই রাস্তা বেয়ে যাচ্ছি। সেই সময় কে একটি স্ত্রীলোক, খুব টকটকে রংটা, হাতে বালা অনন্ত, পরনে চওড়া লাল পাড় শাড়ি, বয়স ২৪-২৫ হবে। পাশের একটা সরু রাস্তা দিয়ে ঘোড়া নিয়ে উঠলেন আমার সামনের রাস্তায়। বোধহয় পুকুরে যাচ্ছিলেন জল আনবার জন্য। আমায় দেখে ঘোমটা টেনে পথের পাশে দাঁড়ালেন। আমি পাশ কাটিয়ে জোরে চলে গেলুম। আমার এখন স্বীকার করতে লজ্জা হয়, কিন্তু তখন আমি ইউনিভার্সিটির সদ্য প্রসূত গ্র্যাজুয়েট, বয়স হবে ২০, অবিবাহিত। সংস্কৃত কাব্য সাহিত্যের পাতায় পাতায় যেসব তরলিকা, মঞ্জুলিকা, বাসন্তী, উজ্জয়িনী, বাসিনী, অগরু, বাস, মোদিত কেশা, তরুণী অভিসারিকার দল, তারা আর তাদের সঙ্গে ইংরেজি কাব্যের কত অ্যালথিয়া, কত জেনেভিভ, থিওসেবিয়া, তাদের নীল নয়ন আর তুষার ধবল কোমল বাহুবল্লী নিয়ে আমার তরুণ মনের মধ্যে রাত দিন একটা সুমিষ্ট কল্পলোকের সৃষ্টি করে রেখেছিল। তাই সেদিন সেই সুশ্রী তরুণী রূপ, তাঁর বালা অনন্ত পরা অনাবৃত হাত দুটির সুঠাম সৌন্দর্য, আর সকলের ওপর তাঁর পরনের শাড়ি দ্বারা নির্দিষ্ট
তার সমস্ত দেহের একটা মহিমান্বিত সীমারেখা আমাকে মুগ্ধ এবং অভিভূত করে ফেললে। আমার মনের ভিতর এক প্রকারের নতুন অনুভূতি। আমার বুকের রক্তের তালে তালে সেদিন একটা নতুন স্পন্দন আমার কাছে বড়ই স্পষ্ট হয়ে উঠল। বিকালবেলা রেল লাইনের ধারে মাঠে গিয়ে চুপ করে বসে রইলুম। তালবাগানের মাথার ওপর সূর্য অস্ত যাচ্ছিল। বেগুনি রঙের মেঘগুলো দেখতে দেখতে ক্রমে ধূসর, পরেই আবার কালো হয়ে উঠতে লাগল। আকাশের অনেকটা জুড়ে মেঘগুলো দেখতে হয়েছিল যেন একটা আদিম যুগের জগতের উপরিভাগের বিস্তীর্ণ মহাসাগর। বেশ কল্পনা করে নেওয়া যাচ্ছিল সেই সমুদ্রের চারিপাশে একটা গাঢ় রহস্য ভরা অজ্ঞাত মহাদেশ, যার অন্ধকারময় বিশাল অরণ্যের মধ্যে প্রাচীন যুগের লুপ্ত অতিকায় প্রাণীরা সব ঘুরে বেড়াচ্ছে। দিন কেটে রাত হল। বাসায় এসে কিডস পড়তে শুরু করলাম। পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছি। মাটির প্রদীপের বুক পুড়ে উঠে প্রদীপ কখন নিভে গেছে। অনেক রাতে উঠে দেখলাম বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আকাশ মেঘে অন্ধকার। তার পরদিনও পাড়ার ভেতর দিয়ে গেলুম। সেদিন কিন্তু তাকে দেখলুম না। আসবার সময়ও সেখান দিয়ে এলুম, কাউকে দেখলুম না। পরদিন ছিল রবিবার। সোমবার দিন আবার সেই পথ দিয়েই গেলুম। পুকুরটার কাছাকাছি গিয়েই দেখি যে তিনি জল নিয়ে ঘাটের সিঁড়ি বেয়ে উঠছেন। আমায় দেখে ঘুমটা টেনে দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলেন। আমার বুকের রক্তটা যেন দুলে উঠল। খুব জোরে হেঁটে বেরিয়ে গেলুম। রাস্তার বাঁকের কাছে গিয়ে ইচ্ছা আর দমন করতে না পেরে একবার পিছন ফিরে তাকালুম। দেখি তিনি ঘাটের উপর উঠে ঘুমটা খুলে কৌতূহলী নেত্রে আমার দিকেই চেয়ে রয়েছেন। আমি চাইতেই ঘুমটা আবার টেনে দিলেন। ওপরের পথটা ছেড়েই দিলুম একেবারে। পুকুরের পথ দিয়েই রোজ চাই। দু একদিন পরে আবার একদিন তাকে দেখতে পেলুম। আমার মনে হলো সেদিনও তিনি আমায় একটু আগ্রহের সঙ্গে লক্ষ্য করলেন। এইভাবে 15-20 দিন কেটে গেল। কোনোদিন তাকে দেখতে পাই, কোনোদিন পাই না। আমার কিন্তু বেশ মনে হতে লাগলো তিনি আমার প্রতি দিন দিন আগ্রহান্বিতা হয়ে উঠছেন। আজকাল ততটা স্বভাবে ঘুমটা দেন না। আমারও কি হলো, তার গতিভঙ্গির একটা মধুর শ্রী, তার দেহের একটা শান্ত কমনীয়তা আমায় দিন দিন যেন অক্টোপাসের মতো জড়িয়ে ফেলতে লাগলো। একদিন তখন আশ্বিন মাসের প্রথম, শরৎ পড়ে গিয়েছে। নীল আকাশের সাদা সাদা লঘু মেঘখণ্ড উড়ে যাচ্ছে। চারিদিকে খুব রৌদ্র ফুটে উঠেছে। রাস্তার পাশের বনকচু, ভাঁট শেওড়া, কচুলতার ঝোপ থেকে একটা কটুক তিক্ত গন্ধ উঠছে। শনিবার সকাল সকাল স্কুল থেকে ফিরছি। রাস্তা নির্জন, কেউ কোনো দিকে নেই। পুকুরটার পথ ধরেছি। একদল ছাতারে পাখি পুকুরের ওপারের ঝোপের মাথায় কিচকিচ করছিল। পুকুরের জলের নীল ফুলের দলগুলো রৌদ্র তাপে মুড়ে ছিল। আমি আশা করিনি এমন সময় তিনি পুকুরের ঘাটে আসবেন, কিন্তু দেখলুম তিনি জল ভরে উঠে আসছেন। এর আগে 4-5 দিন তাকে দেখিনি। হঠাৎ মনে কি হলো, একটা বড় দুঃসাহসের কাজ করে বসলুম। তার কাছে গিয়ে বললুম, দেখুন, কিছু মনে করবেন না আপনি। আমি এখানকার স্কুলে কাজ করি,
রোজ এই পথে যেতে যেতে আপনাকে দেখতে পাই। আমার বড় ইচ্ছে করে আপনি আমার বোন হন। আমি বরং আপনাকে বৌদিদি বলবো। আমি তো আপনার ছোট ভাই, তাই তো? তিনি আমার কথার প্রথম অংশটায় হঠাৎ চমকে উঠে কেমন জড়সড় হয়ে উঠেছিলেন। দ্বিতীয় অংশটায় তার সেই চমকানো ভাবটা একটু দূর হলো। ঘরা কাঁখে নিচু চোখে চুপ করে দাঁড়িয়ে রইলেন। আমি হাত জড়ো করে প্রণাম করে বললুম, বৌদিদি, আমার এই ইচ্ছা আপনাকে পূর্ণ করতেই হবে। আমাকে ছোট ভাইয়ের অধিকার দিতেই হবে আপনাকে। তিনি ঘোমটা অর্ধেকটা খুলে একটা স্থির শান্ত দৃষ্টিতে আমার দিকে চাইলেন। সুশ্রী মুখ যে আমি কখনো দেখিনি তা নয়, তবু মনে হলো তাঁর ডাগর কালো চোখ দুটির শান্ত ভাব আর তাঁর ঠোঁটের নিচের একটা বিশেষ ভাঁজ, এই দুটিতে মিলে তার সুন্দর মুখের গড়নে এমন এক বৈচিত্র্য এনেছে যা সচরাচর চোখে পড়ে না। খানিকক্ষণ দুজনেই চুপ করে রইলুম। তারপর তিনি আমার বাড়ির খোঁজ করলেন। আনন্দে সারা গা কেমন শিউরে উঠল। বললুম, কলকাতার কাছে 24 পরগনা জেলায়, এখানে এই স্টেশনে থাকি। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? নাম বললুম। তিনি বললেন, তোমার বাড়িতে কে কে আছেন? বললুম, এখন বাড়িতে শুধু মা আর 2টি ছোট ছোট ভাই আছে। বাবা এই 2 বছর হলো মারা গিয়েছেন। তিনি একটু যেন আগ্রহের সুরে বললেন, তোমার কোনো বোন নেই বুঝি? আমি বললুম, না, আমার 2জন বড় বোন ছিলেন, তাঁরা অনেক দিন হলো মারা গিয়েছেন। বড়দি যখন মারা যান তখন আমি খুব ছোট। মেজদি 5-6 বছর হলো মারা গিয়েছেন। আমি এই মেজদিকেই জানতাম। তিনি আমায় বড় ভালোবাসতেন। তিনি আমার চেয়েও 6 বছরের বড় ছিলেন। তার দৃষ্টি একটু ব্যথা কাতর হয়ে এলো। জিজ্ঞাসা করলেন, তোমার মেজদি থাকলে এখন তার বয়স কত হতো? বললুম, এই 26 বছর। তিনি একটু মৃদু হাসির সঙ্গে বললেন, তাই বুঝি ভাইটির আমার একজন বোন খুঁজে বেড়ানো হচ্ছে না? কি মিষ্টি হাসি, কি মধুর শান্ত ভাব। মাথা নিচু করে প্রণাম করে তার পায়ের ধুলো নিয়ে বললুম, তাহলে ভাইয়ের অধিকার দিলেন তো আপনি? তিনি শান্ত হাসি মাখা মুখে চুপ করে রইলেন। আমি বললুম, বৌদি, আমি জানতুম আমি পাব। আগ্রহের সঙ্গে খুঁজলে ভগবানও নাকি ধরা দেন। আমি একজন বোন অনায়াসেই পাব। আচ্ছা, এখন তাহলে আসি। আপনি কিন্তু ভুলে যাবেন না বৌদি, আপনার যেন দেখা পাই। রবিবার বাদে আমি কিন্তু 2 বেলায় এই রাস্তা দিয়ে যাব। আমার মাঠের ধারের তাল বাগানটার পাখিগুলো রোজই সকাল বিকাল ডাকে। একটা কি পাখি তার সুর খাদ থেকে ধাপে ধাপে তুলে একেবারে পঞ্চমে চড়িয়ে আনে। মন যেদিন ভারী থাকে সেদিন সেই সুরের উদাস মাধুর্য প্রাণের মধ্যে কোনো সাড়া দেয় না। আজ দেখলুম পাখিটার গানের সুরের স্তরে স্তরে হৃদয়টা যেন লঘু থেকে লঘুতর হয়ে উঠছে। মনে হতে লাগলো জীবনটা কেবল কতগুলো স্নিগ্ধ ছায়াশীতল পাখির গানে ভরা অপরাহের সমষ্টি, আর পৃথিবীটা শুধু নীল আকাশের তলায় ইতস্তত বর্ধিত অযত্ন সম্ভূত তাল নারিকেল গাছের বন দিয়ে তৈরি, যাদের
ঈষৎ কম্পমান দীর্ঘ শ্যামল পত্রশীর্ষ দুপুরের শেষে অবসন্ন রোদে চিকচিক করছে। তার পরদিন বৌদিদির সঙ্গে দেখা হলো ছুটির পর বিকেলবেলা। বৌদিদি যেন চাপা হাসির সুরে জিজ্ঞাসা করলেন, এই যে বিমল, আজ বুঝি খুব সকাল সকাল স্কুলে যাওয়া হয়েছিল? আমি উত্তর দিলুম, আচ্ছা তাই নাকি? আমি তো ও বেলা ঠিক সময়ে গেলুম, আপনিই তো ছিলেন না। এখন দোষটা বুঝি আমার ঘাড়ে চাপানো হচ্ছে, তাই না? আর বৌদি, ঘাটে ও বেলা আরও সব মেয়েরা ছিলেন। বৌদিদি হেসে ফেললেন, বললেন, তাই তো, ভাইটির আমার ও বেলা তো বড় বিপদ গিয়েছে তাহলে। হ্যাঁ, আমার একটু লজ্জা হলো। ভালো করে জবাব দিতে না পেরে বললুম, না আসলে তা নয় বৌদি, আমি এখানে অপরিচিত, পাড়ার মধ্যে দিয়ে পথ, পাছে কেউ কিছু মনে করে। বৌদিদির চোখের কৌতুক দৃষ্টি তখনও যায়নি। তিনি বললেন, আমি ও বেলা ঘাটের জলেই ছিলাম বিমল। ওই তুমি তখন ওই চটকা গাছটার তলায় গিয়ে একবার এদিক পানে চেয়ে তাকালে না, আমি তখন ওখানেই ছিলাম, তুমি আমায় দেখতে পাওনি। আমি জিজ্ঞাসা করলুম, বৌদি, আপনার বাপের বাড়ি কোথায়? বৌদিদি উত্তর দিলেন, খোলাপোতা চেনো? সেই খোলাপোতায়। আমি ইতস্তত করছি দেখে আমায় আর একটু বিশদ সংবাদ দিয়ে বললেন, ওই যে খোলাপোতার রাস। বৌদিদির হাসি ভরা দৃষ্টি যেন একটু গর্ব মিশ্রিত হয়ে উঠল। কিন্তু বলা আবশ্যক যে খোলাপোতা বলে কোনো গ্রামের নাম এই আমি প্রথম শুনলাম। অথচ বৌদির বাপের বাড়ি, যেখানে এমন রাস হয়, সেই বিশ্ব বিশ্রুত খোলাপোতার ভৌগোলিক অবস্থান সম্বন্ধে আমার অজ্ঞতা পাছে তার মনে ব্যথা দেয়, এই ভয়ে বলে ফেললুম, ওহো, ওই খোলাপোতায়? একদম মাথায় আসছে না, ওটা কোন জেলায় যেন? বৌদিদির কাছ থেকে সাহায্য পাবার প্রত্যাশা করেছিল, কিন্তু দেখলুম তিনি সে বিষয়ে নির্বিকার। তার হাসি ভরা সরল মুখখানির দিকে চেয়ে আমার করুণা হল। এই সমস্ত জটিল ভৌগোলিক তত্ত্বের মীমাংসা নিয়ে তাকে পীড়িত করতে আর আমার মন চাইল না। বললুম, আচ্ছা বৌদি, আমি তাহলে আসি। বৌদিদি তাড়াতাড়ি ঘর আর মুখ থেকে কলার পাতে মোড়া কি যেন একটা বার করলেন, সেইটি আমার হাতে দিয়ে বললেন, এই নাও, এইটা নাও, কাল চাপড়া ষষ্ঠীর জন্যে ক্ষীরের পুতুল তৈরি করেছিলাম, আর গোটা কয়েক কলার বড়া আছে, বাসায় গিয়ে খেও কিন্তু। 4-5 দিন জ্বর ভোগের পর একদিন পথ্য পেয়ে স্কুলে যাচ্ছি। বৌদিদির সঙ্গে দেখা। আমায় আসতে দেখে বৌদিদি উৎসুক দৃষ্টিতে অনেক দূর থেকে আমার দিকে চেয়েছিলেন। নিকটে যেতে জিজ্ঞাসা করলেন, এ কি বিমল, এমন মুখ শুকনো কেন? বললুম, ও কিছু না, একটু জ্বর হয়েছিল বৌদি। বৌদিদি উদ্বেগের সুরে বললেন, ও তাই তুমি 4-5 দিন এদিকে আসোনি? আমি ভাবলাম বোধহয় কোনো ছুটি আছে হয়তো। আহা, বড্ড রোগা হয়ে গিয়েছো যে বিমল। তাঁর চোখের দৃষ্টিতে একটা সত্যিকারের ব্যথা মিশ্রিত স্নেহের আত্মপ্রকাশ বেশ বুঝতে পেরে মনের মধ্যে একটা নিবিড় আনন্দ পেলুম। হেসে বললুম, আপনাদের যা দেশ বৌদি, একবার অতিথি হলে আপ্যায়নের চোটে একেবারে অস্থির করে তুলবে। বৌদিদি জিজ্ঞাসা করলেন, আচ্ছা বিমল, ওখানে তোমায় কে রেঁধে দেয়? আমি বললুম, কে আর রাঁধবে, আমি নিজেই রাঁধি।
বৌদিদি একটু চুপ করে রইলেন, তারপর বললেন, বলি বিমল, এক কাজ করো না কেন? আমি জিজ্ঞাসা করলুম, কি বৌদি? তিনি বললেন, মাকে এই পুজোর ছুটির পর নিয়ে এসো। এরকম ভাবে কি করে বিদেশে কাটাবে বিমল? লক্ষ্মীটি, পুজোর পর মাকে নিয়ে এসো। এই গাঁয়ের ভেতরে অনেক বাড়ি পাওয়া যাবে, আমাদের পাড়াতেই আছে। না হলে অসুখ হলে কে দেখাশোনা করবে বলো তো? আচ্ছা বিমল, আজ যে পথ্য রান্না করলে সেটা কে রেঁধে দিল? আমার হাসি পেল। বললুম, কে আবার দেবে বৌদি, নিজেই করলুম। তিনি আমার দিকে যেন কেমনভাবে খানিকক্ষণ চেয়ে রইলেন। তাঁর সেদিনকার সেই সহানুভূতি বিগলিত স্নেহ মাখানো মাতৃমুখের জল ভরা কালো চোখ দুটি পরবর্তী জীবনে আমার অনেক দিন পর্যন্ত মনে ছিল। সেদিন স্কুল থেকে আসবার সময় দেখি বৌদিদি যেন আমার জন্যই অপেক্ষা করছেন। আমায় দেখে কলার পাতায় মোড়া কি একটা আমার হাতে দিয়ে বললেন, শরীরটা একটু না সারলে রাত্রে গিয়ে রান্না করতে পারবে না। এই খাবার দিলাম, এইটা রাত্রিরে খেও। বোধহয় একটু আগেই তৈরি করে এনেছিলেন। আমি হাতে বেশ গরম পেলুম। বাসায় এসে কলার পাতা খুলে দেখি খান কতক রুটি, মোহনভোগ আর মাছের একটা ডালনা মতো। তার পরদিন ছুটির পর আসবার সময়ও দেখি বৌদিদি খাবার হাতে দাঁড়িয়ে রয়েছেন। আমার হাতে দিয়ে বললেন, বিমল, তুমি তোমার ওখানে দুধ নাও। আমি বললুম, কেন, তাহলে দুধও খানিকটা করে দেন বুঝি? সত্যি বলছি বৌদি, আপনি আমার জন্য অনর্থক এ কষ্ট করবেন না, তাহলে এ রাস্তায় আমি আর আসছি না। বৌদিদির গলা ভারী হয়ে এলো। আমার ডান হাতটা আস্তে আস্তে এসে ধরে ফেললেন। বললেন, লক্ষ্মী ভাই, এমন কথা আর কোনোদিনও বলো না। আচ্ছা, আমি যদি তোমার মেজদিদি হতাম, তুমি কি এই কথা আমাকে আজ বলতে পারতে? আমার মাথার দিব্যি রইল, এ পথ দিয়ে রোজ তোমাকে যেতেই হবে। সেই দিন থেকেই বৌদিদি রোজ রাত্রের খাবার দেওয়া শুরু করলেন। 7-8 দিন পরে রুটির বদলে কোনোদিন লুচি, কোনোদিন পরোটা দেখা দিতে লাগলো। তার সেই আগ্রহ ভরা মুখের দিকে চেয়ে আমি তার সেসব স্নেহের দান ঠিক অস্বীকারও করতে পারতাম না। অথচ এই ভেবে অস্বস্তি বোধ করতাম যে আমার এই নিত্য খাবার জোগাতে না জানি বৌদিদিকে কত অসুবিধাই না পোহাতে হচ্ছে। তারপরই আশ্বিন মাসের শেষে পুজোর ছুটি এসে পড়াতে আমি নিষ্কৃতি পেলুম। সমস্ত পুজোর ছুটিটা কি নিবিড় আনন্দেই কাটল সেবার। আমার আকাশ বাতাস যেন রাত দিন আফিমের রঙিন ধুমে আচ্ছন্ন থাকত। ভোরবেলা উঠোনের শিউলি গাছের সাদা ফুল বিছানো তলাটা দেখলে হেমন্ত রাত্রির শিশিরে ভেজা ঘাসগুলোর গা যেমন শিউরে আছে, ওই রকম আমার গা শিউরে উঠত। কার ওপর আমার জীবনের সমস্ত ভার অসীম নির্ভরতার সঙ্গে চাপিয়ে দিয়ে আমার মন যেন শরতের জল ভরা নামানো হালকা মেঘের মতো একটা সীমাহারা হাওয়ার রাজ্যে ভেসে বেড়াতে লাগল। ছুটি ফুরিয়ে গেল। প্রথম স্কুল খোলবার দিন পথে তাকে দেখলুম না। বিকালে যখন ফিরি তখন শীতল হাওয়া একটু একটু বইছে। পথের ধারে এক জায়গায় খানিকটা মাটি কারা বর্ষাকালে তুলে নিয়েছিল। সেখানটায় একটা বনকচু, কালকাসুন্দা, ধুতুরা, কুচকাঁটা, ঝুমকো লতার দল পরস্পর জড়াজড়ি করে একটুখানি ছোট ছোট ঝোপ মতো তৈরি করেছে। শীতল হেমন্ত বিকেলের ছায়া সবুজ ঝোপটির ওপর নেমে এসেছে।
এমন একটা মিষ্টি নির্মল গন্ধ গাছগুলো থেকে উঠছে। এমন সুন্দর শ্রী হয়েছে ঝোপটির। সমস্ত ঝোপটি যেন বনলক্ষ্মীর শ্যামলা শাড়ির একটা অঞ্চল প্রান্তের মতো। তার পরদিন তাকে দেখলুম। তিনি আমায় লক্ষ্য করেননি, আপন মনে ঘাটের চাতালে উঠতে যাচ্ছিলেন। আমি ডাকলুম, বৌদি। বৌদিদি কেমন হঠাৎ চমকে উঠে আমার দিকে তাকালেন। এ কি বিমল, কবে এলে? আজ স্কুল খুললো বুঝি? তা কেমন আছো? সেই পরিচিত প্রিয় কণ্ঠস্বরটি, সেই স্নেহ ঝরা শান্ত চোখ দুটি। বৌদিদি আমার মনে ছুটির আগে যে স্থান অধিকার করেছিলেন, ছুটির পরে স্থানটা তার চেয়েও আরও উপরে। আমার সমস্ত ছুটিটা তাকে ভেবেছি। নানা মূর্তিতে, নানা অবস্থায় তাকে কল্পনা করেছি, নানা গুণ তাতে আরোপ করেছি। তাকে নিয়ে আমার মুগ্ধ মনের মধ্যে অনেক ভাঙা গড়া করেছি। আমার মনের মন্দিরে আমারই শ্রদ্ধা ভালোবাসায় গড়া তার কল্পনা মূর্তিকে অনেক অর্ঘ্য চন্দনে চর্চিত করেছি। তাই সেদিন যে বৌদিদিকে দেখলুম, তিনি পুজোর ছুটির আগেকার সেই বৌদিদি নন। তিনি আমার সেই নির্মলা, পূর্ণ হৃদয়া, পুণ্যময়ী মানসী প্রতিমা। আমার পার্থিব বৌদিদিকে তিনি তার মহিমা খচিত দিব্য বসনের আচ্ছাদনে আবৃত করে রেখেছিলেন। তার স্নেহ করুণার জ্যোতির্বাষ্পে বৌদিদির রক্ত মাংসের দেহটার একটা আড়াল সৃষ্টি করেছিলেন। আমার মাথা শ্রদ্ধায় সম্ভ্রমে নত হয়ে পড়ল। আমি তার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলুম। বৌদিদি বললেন, এসো এসো ভাই, আর প্রণাম করতে হবে না, আশীর্বাদ করছি। এমনি তুমি রাজা হও। আচ্ছা বিমল, বাড়ি গিয়ে আমার কথা মনে ছিল? মনে এলেও বাইরে আর বলতে পারলাম না। কে তবে আমার মগ্ন চৈতন্যকে আশ্রয় করে আমার নিত্য সুষুপ্তির মধ্যেও আমার সঙ্গিনী ছিল বৌদি। শুধু একটু হেসে চুপ করে রইল। বৌদিদি জিজ্ঞাসা করলেন, মা ভালো আছেন? আমি উত্তর দিলুম, হ্যাঁ বৌদি, তিনি ভালো আছেন। তাকে আপনার কথা বললুম। বৌদিদি আগ্রহের সুরে বললেন, তিনি কি বললেন? আমি বললুম, আর কি বলবো বৌদি, শুনে মায়ের দুই চোখ ভরে জল এলো। তিনি বললেন, একবার দেখাবি তাকে বিমল? আমার নলিনীর শোক বোধ হয় তাকে দেখলে অনেকটা নিবারণ হয়। বৌদিদিরও দেখলুম দুই চোখ ছল ছল করে এলো। আমায় বললেন, হ্যাঁ বিমল, তা মাকে এই মাসে নিয়ে এলে না কেন? আমি বললুম, না বৌদি, সেটা এখন সম্ভব নয়। বৌদিদি একটু ক্ষুব্ধ হলেন, বললেন, জানো তো সেবার কিরকম কষ্ট পেলে? এই বিদেশ বিভুঁয়ে মাকে আনলে এই মিথ্যে কষ্টটা তো আর ভোগ করতে হয় না। আমি উত্তর দিলুম, বৌদি, আমি তো আর ভাবিনি যে আমি বিদেশে আছি। যেখানে আমার বৌদি রয়েছেন সে দেশ আমার বিদেশ নয়। মা না থাকলেও আমার এখানে ভাবনা কিসের? বৌদিদির চোখে লজ্জা ঘনিয়ে এলো। আমার দিকে ভালো করে চাইতে পারলেন না, বললেন, হ্যাঁ, আমি তো সব করছি, আমার কি কিছু করবার আর জো আছে? কত পরাধীন আমরা, তা তো জানোই ভাই। ওসব নয়, তুমি এই মাসে গিয়েই মাকে নিয়ে এসো। আমি কথাটাকে কোনো রকমে চাপা দিয়ে সেদিন চলে এলুম। তারপর দিন ছুটির পর বৌদিদির সঙ্গে দেখা। অন্যান্য কথাবার্তার পর আসবার সময় তিনি কলার পাতে মোড়া আবার যেন কি একটা বার করলেন। তার হাতে কলার পাতা দেখলেই আমার কেমন জানি ভয় হয়। আমি
শঙ্কিত চিত্তে বলে উঠলুম, ওটা আবার কি বৌদি? আবার সেই? বৌদিদি বাধা দিয়ে বললেন, আমার কি কোনো স্বাদ নেই বিমল? ভাইফোঁটা এমনি এমনি চলে গেল, কিছু কি করতে পারলুম? কলার পাতা মোড়া রহস্যটি আমার হাতে দিয়ে বললেন, এতে একটু মিষ্টি আছে, তুমি মিষ্টি মুখ করো, আর এইটে নাও, একখানা কাপড় কিনে নিও। কথাটা ভালো করে শেষ না করেই বৌদি আমার হাতে একখানা 10 টাকার নোট দিতে এলেন। আমি চমকে উঠলুম, বললুম, এ কি বৌদি? না না, এ কিছুতেই হবে না বৌদি, খাবার আমি নিচ্ছি, কিন্তু টাকা আমি নিতে পারবো না। আমার কথাটার স্বর বোধহয় একটু তীব্র হয়ে পড়েছিল। বৌদিদি হঠাৎ থতমত খেয়ে গেলেন। তাঁর প্রসারিত হাতখানা ভালো করে যেন গুটিয়ে নিতেও সময় পেলেন না, যেন কেমন হয়ে গেলেন। তারপর একটুখানি অবাক হয়ে আমার দিকে চেয়ে থাকবার পরেই তাঁর টানা কালো চোখ দুটি ছাপিয়ে বাঁধ ভাঙা বন্যার স্রোতের মতো জল গড়িয়ে পড়ল। আমার বুকে যেন কিসের খোঁচা বিঁধল। এই নিতান্ত সরল মেয়েটির আগ্রহ ভরা স্নেহ উপহার রূঢ়ভাবে প্রত্যাখ্যান করে তার বুকে যে লজ্জা আর ব্যথার শুল বিদ্ধ করলুম, সে ব্যথার প্রতিঘাত অদৃশ্যভাবে আমার নিজের বুকেও বাজল। আমি তাড়াতাড়ি 2 হাতে তার পায়ের ধুলো নিয়ে তার হাত থেকে নোটখানা ও খাবার 2 নিয়ে বললুম, বৌদি, ভাই বলে এই অপরাধটা এবার মাফ করুন আমার, আর কখনো আপনার কথার অবাধ্য হব না। বৌদিদির চোখের জল তখনও থামেনি। 2 চোখ জলে ভরা সেই তরুণী দেবী মূর্তির দিকে ভালো করে চাইতে না পেরে আমি মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে রইলুম। বাড়ি এসে দেখলুম কলার পাতার মধ্যে কতগুলো দুগ্ধ শুভ্র চন্দ্রপুলি সুন্দর করে তৈরি। সমস্ত রাত ঘুমের ঘোরে বৌদিদির বিষণ্ণ কাতর দৃষ্টি বারবার চোখের সামনে ভাসতে লাগল। মাসখানেক কেটে গেল, প্রায়ই বৌদিদির সঙ্গে দেখা হতো। এখন আমরা ভাই বোনের মতো হয়ে উঠেছিলাম। সেই রকমই পরস্পরকে ভাবতুম। একদিন আসছি, ফ্লানেল শার্টের একটা বোতাম আমার ছিল না। বৌদি জিজ্ঞাসা করলেন, এ কি, বোতাম কোথায় গেল? আমি বললুম, কি জানি কোথায় হারিয়ে ফেলেছি বৌদি, বোতাম পরাতে জানি নে, কাজেই এই অবস্থা। তার পরদিন দেখলুম তিনি ছুঁচ ছুতো বোতাম সমেতই এসেছেন। আমি বললুম, বৌদি, এটা ঘাটের পথ, আপনি বোতাম পরাতে পরাতে কেউ যদি দেখে তো কি মনে করবে বলুন তো? আপনি বরং ছুঁচটা আমায় দিন, আমি বাড়ি গিয়ে চেষ্টা করব। বৌদিদি হেসে বললেন, হ্যাঁ, তুমি চেষ্টা করে যা করবে সে আমি ভালো করেই জানি। নাও তো, এবার সরে এসো এদিকে। বাধ্য হয়ে সরে এলুম। তিনি বেশ নিশ্চিন্তভাবেই বোতাম পরাতে লাগলেন। ভয়টা দেখলুম তাঁর চেয়ে আমারই হলো বেশি। ভাবলুম, বৌদির তো সে কাণ্ড জ্ঞান নেই, কিন্তু যদি কেউ দেখে তো এর সমস্ত কষ্টটা ওঁকেই ভুগতে হবে। একদিন বৌদিদি জিজ্ঞাসা করলেন, বিমল, গোকুল পিঠে খেয়েছ? আমার মা খুব ভালো গোকুল পিঠে তৈরি করতেন, কাজেই ওই জিনিসটা আমি খুব খেয়েছি। কিন্তু বৌদিদিকে একটু আনন্দ দেওয়ার জন্য বললুম, সে কিরকম বৌদি? আর রক্ষা নাই। তার পরদিনই বিকালবেলা বৌদিদি কলার পাতে মোড়া পিঠে নিয়ে হাজির। আমায় বললেন, তুমি এখানে আমার সামনেই খাও, ঘড়ার জলে হাত ধুয়ে ফেলো এখন। আমি বললুম, সর্বনাশ করেছ বৌদি, এই এতগুলো পিঠে খেতে খেতে এ পথে লোক এসে পড়বে, ওটা হয় না, আমি বাড়ি গিয়েই খাবো। বৌদি ছাড়বার পাত্রী নন, বললেন, না, কেউ আসবে না বিমল, তুমি এখানেই খাও। খেলুম। পিঠে খুব ভালো হয়নি,
আমার মায়ের নিপুণ হাতে তৈরি পিঠের মতো নয়। বোধহয় নতুন করতে শিখেছেন। ধারগুলো পুড়ে গিয়েছে, আস্বাদও খুব একটা ভালো নয়। বললুম, বাহ বৌদি, বড় সুন্দর বানিয়েছেন তো। এ কোথায় তৈরি করতে শিখলেন? আপনার বাপের বাড়ির দেশে বুঝি? বৌদির মুখে আর হাসি ধরে না। হাসি মুখে বললেন, আমাদের গুরুমা এসেছিলেন, তিনি শহরের মেয়ে, অনেক ভালো ভালো খাবার করতে জানেন, তার কাছেই শিখে নিয়েছিলাম। তারপর সারা শীতকাল অন্যান্য পিঠের সঙ্গে গোকুল পিঠের পুনরাবৃত্তি চলল। ওই যে বলেছি, আমার ভালো লেগেছে, আহার রক্ষা নাই। একটা কথা আছে, কিছুদিন ধরে আমার মনের মধ্যে একটা আগ্রহ একটু একটু করে জমছিল, জীবনটাকে খুব বড় করে অনুভব করবার জন্যে। আমার এই 20-21 বছর বয়সে এই ক্ষুদ্র পাড়াগাঁয়ে খাঁচার পাখির মতো আবদ্ধ থাকা ক্রমেই অসহ্য হয়ে উঠেছিল। চলেও যেতাম এতদিন। এখানকার একমাত্র বন্ধন হয়েছিলেন বৌদিদি। তাঁরই আগ্রহে, স্নেহ যত্নে সে অশান্ত ইচ্ছাটা কিছুদিন চাপা ছিল। এমন সময় মাঘ মাসের শেষের দিকে আমার এক আত্মীয় আমায় লিখলেন যে তাঁদের কারখানা থেকে কাঁচের কাজ শেখবার জন্য ইউরোপ আমেরিকায় ছেলে পাঠানো হবে। অতএব আমি যদি জীবনে কিছু করতে চাই, তবে শীঘ্রই যেন মোরাদাবাদ গিয়ে তার সঙ্গে দেখা করি। তিনি সেখানকার কাঁচের কারখানার ম্যানেজার। পত্র পেয়ে সমস্ত রাত আমার ঘুম হল না। ইউরোপ আমেরিকা, সে কত উর্মি সঙ্গীত মুখরিত শ্যামল সমুদ্র তট, কত অকুল সাগরের নীল জলরাশি, দূরে সবুজ বিন্দুর মতো ছোট ছোট দ্বীপ, ওই সিসিল, নতুন আকাশ, নতুন অনুভূতি, ডোভারের সাদা খড়ির পাহাড় প্রশস্ত রাজপথে জনতার দ্রুত পদচরণ, ল্যাডগেট সার্কাস, টটেনহাম কোর্ট, রোডবার্চ উইলো পপলার ম্যাপল গাছের সে কত শ্যামল পত্র সম্ভার, আমার কল্পলোকের সঙ্গিনী কনক কেশিনী, কত ক্লারা, কত মেরি, কত ইউজেনি। পরদিন সকালে পত্র লিখলুম, আমি খুব শীঘ্রই রওনা হব। স্কুলে সেদিনই নোটিশ দিলুম, 15 দিন পর কাজ ছেড়ে দেব। মন বড় ভালো ছিল না। উপরের পথটা দিয়ে কয়েকদিন গেলুম। 10-12 দিন পরে নিচের পথটা দিয়ে যেতে যেতে একদিন বৌদিদির সঙ্গে দেখা। বৌদিদি একটু অভিমান প্রকাশ করলেন। বিমল, বড় গুণী ভাই তো তুমি। আর 4-5 দিনের মধ্যে বোনটা বাঁচলো কি মরলো তা খোঁজও করলে না। আমি বললাম, বৌদিদি, করলে সেটাই অস্বাভাবিক হতো। বোনেরাই ভাইদের জন্য কেঁদে মরে, ভাইদের দায় পড়েছে বোনেদের ভাবনা ভাবতে। দুনিয়া শুদ্ধ ভাই বোনেরই এই অবস্থা। বৌদি খিলখিল করে হেসে উঠলেন। এই তরুণীর হাসিটি বালিকার মতো এমন মিষ্ট নির্মল যে এ শুধু লক্ষ্মী পূর্ণিমার রাতের জ্যোৎস্নার মতো উপভোগ করবার জিনিস, বর্ণনা করবার নয়। বললেন, তা জানি জানি, নাও আর গুমোর করতে হবে না। সে গুণ যে তোমাদের আছে তা কি আমরা ভেতরে ভেতরে বুঝি না? কিন্তু বুঝে কি করব, উপায় তো নেই। আচ্ছা, তা সত্যি সত্যি কবে মাকে আনছো বলো তো? আমার কাজ ছেড়ে দেবার কথা আমি বৌদিদিকে কিছু বলিনি। সে কথা বললে তিনি মনে অত্যন্ত আঘাত পাবেন, এটা আমি বুঝতে পেরেছিলাম। একবার ভাবলুম, সেই তো জানাতেই হবে, একদিন বলেই ফেলি। কিন্তু অমন সরল হাসি ভরা মুখ, অমন নিশ্চিন্ত শান্তির ভাব, বলতে বড় বাধল। মনে মনে বললুম, তোমরা কেবল বুঝি স্নেহ ঢেলে দিতেই জানো। তোমাদের স্নেহপাত্রদের বিদায়ের বাজনা যে বেজে উঠেছে, এ সম্বন্ধে এরকম অজ্ঞান কেন? জিজ্ঞাসা করলুম, বৌদি, একটা কথা বলি।
আপনি আমায় এই অল্প দিনে এত ভালোবাসলেন কি করে? আচ্ছা, আপনারা কি ভালোবাসার পাত্রপাত্রীও দেখেন না? আমি কে বৌদি যে আমার জন্য এত করেন? বৌদিদির মুখ গম্ভীর হয়ে এলো। তার ওই এক বড় আশ্চর্য ছিল, মুখ গম্ভীর হলে প্রায়ই চোখে জল আসবে, জল কেটে গেল তো আবার হাসি ফুটবে। শরতের আকাশে রোদ বৃষ্টি খেলার মতো। বললেন, এতদিন তোমায় বলিনি বিমল, আজ 5 বছর হলো আমারও ছোট ভাই আমার মায়া কাটিয়ে চলে গিয়েছে। তারও নাম ছিল বিমল। থাকলেই সে তোমারই মতো হতো এতদিনে, আর তোমারই মতো দেখতে হতো জানো। তুমি যেদিন প্রথমে রাস্তা দিয়ে যাও, তোমায় দেখেই আমার মনের মধ্যে সমুদ্র উথলে উঠল। সেদিন বাড়ি গিয়ে কত কেঁদেছিলাম। তুমি এখান দিয়ে যেতে, রোজ তোমাকে দেখতাম। যেদিন তুমি আপনা হতে দিদি বলে ডাকলে, সেদিন থেকে আজ পর্যন্ত কি যে সুখে আছি তা বলে বোঝাতে পারবো না। তোমার যত্ন করা, তুমি যে বড় বোনের মতো ভালোবাসো, তাতে আমি বিমলের শোকটা অনেকটা ভুলেছি। ওই এক ভাই ছিল আমার। তুলসী তলায় রোজ সন্ধ্যাবেলা কত প্রণাম করি, বলি, ঠাকুর, এক বিমলকে তো পায়ে টেনে নিয়েছ, আর এক বিমলকে যদি দিলে তো এর মঙ্গল করো, একে আমার কাছে রেখো ঠাকুর। চোখের জলে বৌদিদির গলা আড়ষ্ট হয়ে এলো। আমি কিছু বললাম না। বলবো কি? একটু পরে বৌদিদি নিজেকে একটু সামলে নিয়ে জল ভরা চোখ দুটি তুলে আমার মুখের দিকে চাইলেন। কি সুন্দর তাকে দেখাচ্ছিল। কালো চোখ দুটি ছলছল করছে, টানা ভুরু যেন আরও নেমে এসেছে। চিবুকের ভাঁজটি আরও পরিস্ফুট, যেন কোনো নিপুণ প্রতিমাকারক সরু বাঁশের চেঁচারি দিয়ে কেটে তৈরি করেছে। পথের পাশেই প্রথম ফাল্গুনের মুগ্ধ আকাশের তলায় আঁকড় ফুলের একটা ঝোপে কাঁটাওয়ালা ডালগুলিতে অনেক সাদা ফুল ফুটেছিল। মনের ফাঁকে ফাঁকে নেশা জমি আনে, এমনই তার মিষ্টি গন্ধ। দুজনে অনেকক্ষণ কথা বলতে পারলুম না। খানিক পরে বৌদিদি বললেন, সেই জন্যই তো আমি বলছি, ভাই মাকে আনো। আমাদের পাড়ার চৌধুরীদের বাড়িটা পড়ে আছে, ওরা এখানে থাকে না। খুব ভালো বাড়ি, কোনো অসুবিধা হবে না। তুমি মাকে নিয়ে এসো, ওখানেই থাকো। সে তাদের পত্র লিখলেই তারা রাজি হবেন। বাড়ি তো এমনিই পড়ে আছে। তোমার বোন পরাধীন, কিছু করবার তো ক্ষমতা নেই। তোমার সঙ্গে দেখাশোনা এসব লুকিয়ে লুকিয়ে, বাড়ির কেউ জানে না। তুমি দুবেলা ঘাটের পথ দিয়ে যেও, দেখেই আমি শান্তি পাব। মাকে এ মাসেই এনো কিন্তু। মনে মনে বললাম, তার কেমন করে হবে। একটু চুপ করে থেকে জিজ্ঞাসা করলুম, বৌদি, আমি এখানে থাকলে কি আপনি খুব সুখী হন? বৌদিদি বললেন, কি বলবো বলো তো বিমল, মাকে আনলে তোমার কষ্টটা একটু কম হয়, সেটা ভেবেই আমার শান্তি। আর বেশ দুটি ভাই বোন এক জায়গায় থাকবো, 12 মাস দুবেলা দেখা হবে, কি বলো? আমি বললুম, ভাই যদি কোনো গুরুতর অপরাধ করে আপনার কাছে, তাকে ক্ষমা করতে পারবেন? বৌদিদি বললেন, শোনো কথার ভঙ্গি ভাইটির আমার কাছে তোমার আবার অপরাধটা কিসের শুনি?
আমি জোর করে বললুম, না বৌদি, ধরুন যদি করি তাহলে। বৌদিদি আবার হেসে বললেন, না না, তাহলেও না। ছোট ভাইটির কোনো কিছুতেই অপরাধ নেই আমার কাছে। আমি যে বড় বোন। চোখে জল এসে পড়ল। আড়ষ্ট গলায় বললুম, ঠিক বৌদি, ঠিক। বৌদি অবাক হয়ে গেলেন, বললেন, বিমল, কি হয়েছে ভাই? এমন করছো কেন? মুখ ফিরিয়ে আনতে উদ্যত হলুম। বললুম, কিছু না বৌদি, এমনি বলছি। বৌদিদি বললেন, তবুও ভালো, ভাইটির আমার এখনো ছেলে মানুষই যায়নি। হ্যাঁ, ভালো কথা। বিমল, তুমি ভালোবাসো বলে বাগানের কলার কাঁতি আজ কাটিয়ে রেখেছি। পাকলে একদিন ভালো করে দেব এখন, কেমন? তারপর দিনই আমার নোটিশ অনুসারে স্কুলের কাজের শেষ দিন। গিয়ে শুনলাম আমার জায়গায় নতুন লোক নেওয়া ঠিক হয়ে গিয়েছে। স্কুলে সকলের কাছে বিদায় নিয়ে চলে এলুম। শুধু একবার শেষ দেখা করবার জন্যই তার পরদিন পুকুরের ঘাটে ঠিক সময় গেলুম। তার দেখা পেলে যে কি বলবো তা ঠিক করে সেখানে যায়নি। সত্য কথা সব খুলে বলতে বোধহয় পারতুম সেদিন, কিন্তু দেখা হল না। সব দিন তো দেখা হতো না, প্রায় 2-3 দিন অন্তর দেখা হতো। আবার কিছুদিন ধরে হয়তো রোজই দেখা হতো। সেদিন বিকালে গেলুম, তারপর দিন সকালেও গেলুম, কিন্তু দেখা পেলুম না। সেদিন চলে আসবার সময় সেখানকার মাটি একটু কাগজে মুড়ে পকেটে নিলুম, যেখানে তার সঙ্গে প্রথম পরিচয় হওয়ার দিন তিনি দাঁড়িয়েছিলেন। সেই দিনই বিকালে জিনিসপত্র গুছিয়ে নিয়ে চিরদিনের মতো সেই গ্রাম পরিত্যাগ করলুম। মাঠের কোলে ছাতিম গাছের বনের মধ্যে কোথায় যেন ঘুঘু ডাকছিল। সেসব আজ 25-26 বছর আগেকার কথা। তারপর জীবনে কত ঘটনা ঘটে গেল। ভগবানের কি অসীম করুণার দানই আমাদের এই জীবনটুকু। উপভোগ করে দেখলুম, এ কি মধু! কত নতুন দেশ, নতুন মুখ, কত জ্যোৎস্না রাত্রি, নতুন নবছোপের নতুন ফুল, কত সুই ফুলের মতো শুভ্র নির্মল হৃদয়, কান্না জড়ানো কত মধুর স্মৃতি। কাকার কাছে মোরাদাবাদে কাঁচের কারখানায় গেলুম। বছরখানেক পরে তারা আমায় পাঠিয়ে দিলে জার্মানিতে কাঁচের কাজ শিখতে। তারপর কোলেও গেলুম কাটা বেলোয়ারির কাঁচের কারখানার কাজ শিখবার জন্য। কোলেয়া অনেক দিন রইলুম। সেখানে থাকতে একজন আমেরিকান যুবকের সঙ্গে খুব বন্ধুত্ব হল। তিনি ইলিনয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট। শিকাগো ইটার ওশান কাগজের তিনি ফ্রান্স দেশস্থ সংবাদদাতা। কোলোয়ে সবসময় না থাকলেও তিনি প্রায়ই ওখানে আসতেন। তাঁরই পরামর্শে তার সঙ্গে আমেরিকায় গেলুম। তার সাহায্যে 2-3টে বড় বড় কাচের কারখানার কাজ দেখবার সুযোগ পেলুম। পিটসবার্গে কর্নেগির ওখানে প্রায় 6 মাস রইলুম, নতুন ধরনের ব্লাস্ট ফার্নেসের কাজ ভালো করে বোঝবার জন্য। মিডল ওয়েস্টের একটা কাঁচের কারখানায় প্রভাত দে কি বসু বলে একজন বাঙালি যুবকের সঙ্গে দেখা হলো। তাঁরও বাড়ি 24 পরগনা জেলায়। সে ভদ্রলোক নিঃসম্বলে জাপান থেকে আমেরিকায় গিয়ে মহা হাবুডুবু খাচ্ছিলেন। তাঁরই মুখে শুনলুম সিয়াটলে একটা নতুন কাচের কারখানা খোলা হচ্ছে। আমি জাপান দিয়ে আসবো স্থির করেছিলুম, কাজেই আসবার সময় সিয়াটল গেলুম। তারপর জাপান ঘুরে দেশে এলুম। মা ইতিমধ্যে মারা গিয়েছিলেন। ভাই দুটিকে নিয়ে গেলুম মোরাদাবাদে।
বেশি দিন ওখানে থাকতে হলো না। বম্বেতে বিয়ে করেছি। আমার শ্বশুর এখানে ডাক্তারি করতেন। সেই থেকে বম্বেরই অধিবাসী হয়ে পড়েছি। বহুদিন বাংলাদেশে যাই না, প্রায় 16-17 বছর হলো। বাংলাদেশের জলমাটি গাছপালার জন্য মনটা তৃষিত আছে। তাই আজ সন্ধ্যার সময় সমুদ্রের ধারে বসে আমার সবুজ শাড়ি পরা বাংলা মায়ের কথাই ভাবছিলাম। রাজাবাই টাওয়ারের মাথার উপর এখনো একটু একটু রোদ আছে। বন্দরের নীল জলে মেসাজেরি মারিতিমদের একখানা জাহাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ধোঁয়া ছাড়ছে। এই জাহাজখানা এক্ষুনি ছেড়ে যাবে। বাঁ ধারে খুব দূরে এলিফ্যান্টের নীল সীমারেখা। ভাবতে ভাবতে প্রথম যৌবনের একটা বিস্মৃত প্রায় ঝাপসা ছবি বড় স্পষ্ট হয়ে মনে এলো। 25 বছর পূর্বের এমনই এক সন্ধ্যায় দূর বাংলাদেশের এক নিভৃত পল্লীগ্রামের জীর্ণ শান বাঁধানো পুকুরের ঘাট পেয়ে উঠেছে আত্র বসনা তরুণী এক পল্লীবধূ। মাটির পথের বুকে বুকে লক্ষ্মীর চরণ চিহ্নের মতো তার জলসিক্ত পা দুখানির রেখা আঁকা। আঁধার সন্ধ্যায় তার পথের ধারের বেনুকুঞ্জে লক্ষ্মী পেঁচা ডাকছে। তার স্নেহ ভরা পবিত্র বুকখানি বাইরের জগৎ সম্বন্ধে নিশ্চিন্ত অনিশ্চয়তায় ভরা। আম কাঁঠালের বনের মাথার উপরকার নীলাকাশে দু একটা নক্ষত্র উঠে সরলা স্নেহ দুর্বলা বধূটির উপর সস্নেহ কৃপাদৃষ্টিতে চেয়ে আছে। তারপর এক শান্ত আঙিনায় তুলসী মঞ্চমূলে স্নেহাস্পদের মঙ্গল প্রার্থিনী সেখন প্রণাম নিরতা মাতৃমূর্তি, করুণা মাখা অশ্রু ছলছল। ওগো লক্ষ্মী, ওগো স্নেহময়ী পল্লীবধূ, তুমি আজও কি আছো? এই সুদীর্ঘ 25 বছর পরে আজও তুমি কি সেই পুকুরের ভাঙা ঘাটে সেই রকম জল আনতে চাও? আজ সে কত কালের কথা। তারপর জীবনে আবার কত কি দেখলুম, আবার কত কি পেলুম। আজ কতদিন পরে আবার তোমার কথা মনে পড়ল। তোমায় আবার বড় দেখতে ইচ্ছা করছে। বৌদিদি, তুমি আজও কি আছো? মনে আসছে অনেক দূরের যেন কোন খড়ের ঘর, মিটমিটে মাটির প্রদীপের আলো, মৌন সন্ধ্যা, নীরব ব্যথার অশ্রু, শান্ত সৌন্দর্য, স্নেহমাখা রাঙা শাড়ির আঁচল। আরব সমুদ্রের জলে এমন করুণ সূর্যাস্ত কখনো হয়নি। আমাদের গল্প ফুরলো, নোটে গাছটি মুড়লো। তাহলে আজ আসি। আবার আসবো পরের বুধবার ঠিক রাত 9:30টায় নতুন একটি গল্প নিয়ে টক থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট।